This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি ব্যক্তিগতভাবে লাস্ট 15 দিন ধরে একটা প্রাডো চড়তেছি। প্রাডো গাড়িটার দাম হচ্ছে 1,80,00,000 টাকা। প্রাডো চড়তেছি, হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো। ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্সের মধ্যে প্রাডো আছে, ওডি আছে, তারপর হচ্ছে বিএমডব্লিউ আছে, তারপর হচ্ছে মার্সিডিজ আছে, করোলা এক্স থেকে শুরু করে আলফ্রাডো পর্যন্ত আছে। হাসনাত আব্দুল্লাহ 24 পরবর্তী বাংলাদেশে প্রভাবশালী রাজনৈতিক এলিট। চড়েন দামি ব্র্যান্ডের গাড়িতে, খরচ করেন কারি বান্ডেল বান্ডেল টাকা। তার ক্ষমতার দাপট দেখা যায় থানা থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত। বড় বড় আমলা, শিল্পপতি, ব্যবসায়ী, রাজনীতিবিদরা তাকে তোষামত করেন। তার টেলিফোনে অস্থির হয়ে পড়ে পুরো প্রশাসন। তিনি এতটাই প্রভাবশালী যে রাষ্ট্রপতি কিংবা সেনার প্রধানের বিরুদ্ধেও প্রকাশ্যে আঙুল উঁচিয়ে বক্তব্য দেন। স্বপ্ন দেখেন আগামীর বাংলাদেশে মন্ত্রী এমপি হওয়ার। অথচ 1 বছর আগেও একটি চাকুরির জন্য একবেলা গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার আকুতি ছিল আজকের জাতীয় নাগরিক পার্টির হাসনাত আব্দুল্লাহর। 2023 সালের 23 আগস্ট নিজের ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, আমি যে কোনো সময় আত্মহত্যা করতে পারি। ঠিক যতগুলো কারণে আমার বন্ধু মঞ্জু গতকাল 22 আগস্ট 2023 SM হলে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার জন্য আমার কাছেও ঠিক ততগুলো কারণ রয়েছে। উদ্দাম তারুণ্য পেরোনো প্রান্তিক বয়সে এসে সেন্ট্রাল লাইব্রেরির নির্জনতায় বসে মাঝে মাঝে আমি ভাবি, আমি এখন পরিচয়হীন বেকার। আমি না ছাত্র, না পেশাজীবী, না কারো দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমার এখনো হয়েছে, না আমার দায়িত্ব নিতে সমাজের আর আগ্রহ রয়েছে। নিজের অর্থ কষ্টের কথা তুলে ধরতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, অর্থাভাবে ভীষণভাবে জর্জরিত, আত্মবিশ্বাস ভয়াবহ ত্বরান্বিতে, মানসিকভাবেও ভীষণ বিপর্যস্ত। কাটছাট করে এই ঊর্ধ্বগতির বাজারে 70 টাকায় সারাদিন পার করতে হয়। করা হয়েছে বলে ক্যান্টিন বয় যখন গরু দিতে চায়, টাকা বাঁচাতে শুষ্ক হাসি দিয়ে ডায়েটে থাকার অজুহাতে সবজি নিয়ে আসতে বলতে হয়। লজ্জা শরমের মাথা খেয়ে মাঝে মাঝে মাছ কিংবা মাংসের একটু ঝোলের জন্য ক্যান্টিন বয়কে বলতে গিয়েও থেমে যায়। ডিম, আলু, ডাল জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে উল্লেখ করে হাসনাত লিখেন, বর্তমান বাজার দরে এগুলো এখন সাধ্যের বাইরে। খাবার খরচ, চাকরির অ্যাপ্লিকেশন ফি, পকেট খরচ, প্রিলি রিটেনের বইয়ের দাম নিয়ে ভাবতে ভাবতে শরীর ঠান্ডা হয়ে আসে। রাত গভীর হয়, কাটাবর মসজিদের ফজর আজান কানে আসে, মাস বাড়তে থাকে। এদিকে পাল্লা দিয়ে মুখে রুচি আর পেটে ক্ষুধা দুইটাই বাড়তে থাকে। শুনেছি অভাবে নাকি মানুষের ক্ষুধাও বাড়ে। হাসনাত লিখেন, যেসব বন্ধুবান্ধব মেট্রিকের পর পড়াশোনা না করে বিদেশে চলে গিয়েছে তারা এখন প্রতিষ্ঠিত, ঘর সংসার করে থিতু হচ্ছে, বাপ মাকে হজে পাঠাচ্ছে, এলাকায় জায়গা জমি কিনে তেজারত বাড়াচ্ছে। মাঝে মাঝে ফোন উঠিয়ে তাদের কাছে টাকা পয়সা চাওয়ার কথা মনে হয়। 2-1 ফোন হাতে নিয়েও রেখে দেই। আত্মমর্যাদার বায়বীয় চাদরে মোড়ানো লাজুকতা ভুলে গিয়ে যখন বন্ধুদের কাছে ফোন দেই, অপর প্রান্তের বন্ধু থেকে নিজের সম্পর্কে যে উচ্চ ধারণা পাই তা শুনলে যে উদ্দেশ্যে ফোন দিয়েছি সেই প্রসঙ্গ আর উঠাতে সাহস হয় না। সেসব বন্ধুবান্ধব ধরেই নিয়েছে দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পাশ করে আমরা এখন অর্থ, বৈভব ও জাগতিক সম্মানে বিপুলভাবে পরিতৃপ্ত। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার সাথে চাকরির পরীক্ষার প্রশ্নের কোনো মিল নেই উল্লেখ করে হাসনাত লিখেন, পরিস্থিতি হয়েছে এমন, পকেটে নাই টাকা কিন্তু চারদিক থেকে অস্বস্তিকর সম্মানের ছড়াছড়ি। আসলে ফাঁকা পকেটে সম্মান বেশি হয়ে গেলে সেটা বদহজম হয়ে যায়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে 5 বছর যেসব পড়িয়েছে আর এখন চাকরির পরীক্ষায় আমাদের থেকে যা জানতে চাওয়া হচ্ছে সেসবের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। একটার পর একটা শুক্রবার আসে, চাকরির পরীক্ষা আসে, শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সিট পাল্টায়, পকেটের অ্যাডমিট কার্ডটা পাল্টায়, কিন্তু MCQ এর গোল্লায় বৃত্তে আটকে থাকা কপালটা আর কলমের খোঁচায় পাল্টায় না। কপাল কবে পাল্টাবে সে প্রশ্নের উত্তর আমার জীবনাসন্ধিনী মন এখন নিশ্চুপ। ঈদের মধ্যেও বাড়ি যেতে না পারার হতাশার কথা জানিয়ে NCP নেতা লেখেন, কখন কি হয় কিছুই বলা যায় না। চলমান পরিস্থিতির দিকে তাকিয়ে ক্রমশ হতাশায় নিঃশ্বাস ফেলতে হয়। পরিবার, সমাজ ও আশেপাশের মানুষের প্রশ্ন, এখন কি করো, আর কবে, আর কতদিন? প্রশ্নের উত্তর এড়াতে ঈদের মধ্যেও হলে থেকে যেতে হয়। পরিচিত মানুষের ফোন কল এড়িয়ে যেতে পারলে মনটা স্বস্তিতে ভরে ওঠে। নিজের কষ্ট, অসন্তোষ, রাগ কিংবা ভালোবাসা আমরা কাউকে কিছুই এখন বলতে পারছি না। মুখ বুজে সমুদ্র গিলতে হচ্ছে। দিন যত যাচ্ছে পরিবার, সমাজ ও নিজের প্রত্যাশার পারদ ক্রমশ ক্ষীণ হচ্ছে। এতদিন উঠতে থাকা আমি এবং আমার স্বপ্ন এই সংকটে আটকে পড়ে ধুলোমুলিন বেশে নিয়তির মুখোমুখি হতে চলেছে। লাগাম ছাড়া ব্যর্থতা ও সংকটের ত্রাহি রবি শুধু নয়, আমাদের এখন সবার সামনে নিদারুণ উপহাসের পাত্রও হতে হচ্ছে। কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্পে পরিণত হচ্ছে। আর ঠিক তখনই জীবন থেকে মৃত্যুই পরম কাঙ্ক্ষিত বলে মনে হয়। ঠিক তখনই হাসনাতরা মঞ্জু কিংবা রূপা কর্মকার হতে চায়। মঞ্জু যেমন শরতের শিশিরের মতো রোদ ওঠার আগেই নিঃশব্দে মিলিয়ে গিয়েছে, মনে হয় ঠিক সেভাবে লোকচক্ষুর অন্তরালে নিভৃতে মিলিয়ে যায়। 1 পা 2 পা করে মিলিয়ে যাওয়ার পথ ধরতে ইচ্ছে হয়, তবে কোথায় যেন বাধা পড়ে যায়। এ সময় সত্যজিৎ রায়ের অপুর সংসার সিনেমার উদাহরণ টেনে হাসনাত লেখেন, ওই মুভিতে অপুকে বলতে শোনা যায়,
তার মধ্যে মহৎ কিছু একটা করার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে, কিন্তু সেটা সে পারছে না। আবার এই না পারাটাও শেষ কথা নয়, ট্র্যাজেডিও নয়। সে মহৎ কিছু পারছে না, তার দারিদ্র্য যাচ্ছে না, তার অভাব মিটছে না, কিন্তু এত কিছুর পরেও সে জীবন বিমুখ হচ্ছে না। সে পালাচ্ছে না, স্কিপ করছে না, মঞ্জুর মতো আত্মহনন করছে না, বরং সে বাঁচতে চাইছে। সে বলছে বাঁচার মধ্যেই সার্থকতা, বাঁচার মধ্যেই আনন্দ। হি ওয়ান্টস টু লিভ। এই পয়েন্টটাতে এসে আর জীবন বিমুখ হতে পারে না জানিয়ে সমন্বয়ক হাসনাত আরও লিখেন, আসলেই বেঁচে থাকতে পারছি, এটাই তো সার্থকতা। একটা থেতলে যাওয়া ব্যাঙও মাটির সাথে অর্ধেক লেপ্টে থাকা দেহটা নিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত লাফানোর চেষ্টা করে। দুষ্টু ছেলের হাত ধরে পোড়া পাখা হারানো লাল ফড়িংটাও চেষ্টা করে নীল আকাশে আবার উড়ে বেড়ানোর। আর আমি তো মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি, ভয় কি, আবার শুরু করব। সমাজ, পরিবার ও আশেপাশের মানুষের প্রত্যাশায় বেঁচে থাকা বন্ধ করে নিজের আশার উপর নির্ভর করে বাঁচব। আত্মহত্যা করতে জীবন আমাকে হয়তো শত শত যৌক্তিক কারণ দেখাচ্ছে, কিন্তু আমি জীবনকে শুধু একটা কারণ দেখিয়েই বেঁচে থাকবো, আর সেটা হলো আশা। থেমে না গিয়ে এই সম্বলটুকু নিয়েই এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। ইংরেজিতে একটা কথা আছে, এভরি ম্যান ডাইজ বাট নট এভরি ম্যান লিভস। মৃত্যুকে দেখিয়ে দিব আমি জীবন থেকে পালিয়ে যাইনি, যারা বেঁচেছে আমি তাদের একজন। ছাত্রজীবনের হতাশার মাঝেও স্বপ্ন দেখেন হাসনাত। তিনি লেখেন, অজানা এক লুপ্ত নক্ষত্রের মতো হারিয়ে যাওয়ার আগে ভবিষ্যতের অপ্রত্যাশিত সব বিষয়ের মুখোমুখি হতে আমাদের স্বপ্ন ও আত্মবিশ্বাস আমাদের সুস্থির থাকতে হবে। দীর্ঘ খরা কাটিয়েও আবার যেমন প্রকৃতিতে বৃষ্টি নামে, শুকিয়ে যাওয়া নদীতেও আবার যেমন ঢেউ উঠে, আমরাও জানি কষ্ট পেতে পেতে কোনো একদিন আবার আমরা সূর্যের ন্যায় স্পষ্ট হয়ে সুস্মিত শিশিরের মতো সবার মাঝে আবারও প্রকাশিত হব সতেজে। তাই সমাজের কাছে অনুরোধ, অপেক্ষা করুন, আমাদের সময় দিন, আমরা যা আমাদের সেভাবেই মেনে নিন। কে কি হয়েছে এসব উদাহরণ টেনে এনে আমাদের কি হতে হবে এইসব বলা বন্ধ করুন। পাশাপাশি আর কোনো হাসনাতকে যেন তেলহীন প্রদীপের মতো ধীরে ধীরে নিভে গিয়ে মঞ্জু না হতে হয়, সেজন্য দেখা হলেই এখন কি করো প্রশ্নটা না করে এখন কেমন আছো এ প্রশ্নটা করুন। কারণ রাষ্ট্রের এই অসম ও অপ্রতুল আয়োজনে আমরা ভালো নেই। হাসনাত আবদুল্লাহর ফেসবুকের শেষ লাইনে রাষ্ট্রের অসম ও অপ্রতুল আয়োজনের কথা বলা হয়েছে। কি অদ্ভুত! শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে তার এবং অনেকের পুরা কপাল রাজকপালে পরিণত হয়েছে। হাসনাতের হাতে এখন রাষ্ট্র এবং আলাদিনের প্রদীপ দুটোই শোভা পাচ্ছে। প্রশ্ন উঠেছে, 1 বছর আগেও দৈনিক 70 টাকায় সারাদিন পার করা হাসনাত এখন কত টাকার মালিক? কেমন তার লাইফস্টাইল? প্রায় 2000 বছর আগে গ্রিসের রাজা আলেকজান্ডার দি গ্রেট আমাদের দেশ সম্পর্কে তার মন্ত্রীকে বলেছিলেন, সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।